ভালো আছো? আমিও ভালো আছি। আমাদের সবার কাছে আমাদের সবার প্রিয় আমার বাংলা বই আছে তো? সবাই তাদের চটপট করে বইটি নিয়ে বসো। আমরা স্বরবর্ণের কোন কোন বর্ণগুলো পড়েছি? অ, আ, রস্বই, দীর্ঘই। আজ আমরা স্বরবর্ণের নতুন বর্ণগুলো নিয়ে আলোচনা করবো। আমরা বিভিন্ন ছবি দেখবো, সেগুলো যদি খুব শক্ত হয় সেগুলো খুঁজে বের করবো। ঠিক আছে? তাহলে চলো সবার প্রথমে আমি তোমাদেরকে একটি ছবি দেখাই। দেখো তো এই ছবিটি, চিনতে পারছো কিনা? ছবিতে আমি আছি কি? এইটি হচ্ছে উট। হ্যাঁ, তোমরা ঠিক বুঝতে পেরেছো, এটি হচ্ছে উটের ছবি। এরপর আমরা আবার আরেকটি দেখো তো ছবিটি, কি দেখা যাচ্ছে? একটা চরিত্র, সে সবে উঠছে। আচ্ছা, কখন হয় এমন? ভোরবেলা? একদম। এই যে ভোরবেলা সূর্য ওঠে, ওই সময়টাকে আমরা বলতে পারি উষা। উষা। তাহলে আমার সাথে ঠিক একটি উষাকালে, উষাকালে কি হয়? সূর্য উদয় হয়। এরপর আর একটি ছবি, এই ছবিটি দেখো, এখানে কি আছে দেখতে পাচ্ছ? হ্যাঁ, ছবিটিতে দেখা যাচ্ছে সাগর। সাগর কি হচ্ছে? একটি নৌকা যাচ্ছে এবং জোহরের থাকবে। এই দেহের আর একটি নাম আছে, এই আরেকটি নাম হচ্ছে কর্মী। আমরা প্রথমে দেখলাম ছবি, খুব সুন্দর। এরপর আমরা দেখছি কিছু উষাকালের ছবি। তাহলে আমরা কি পেলাম? উটের ছবি পেয়েছি, উষাকালের ছবি পেয়েছি। এখন চলো আমরা আরেক দেখে আসি। দেখতে পাচ্ছ কি দেখা যাচ্ছে ছবিতে? এখানে সূর্য, এক নৌকা কোথায় যাচ্ছে? নদীর উপর দিয়ে যাচ্ছে। এখানে নদীতে আছে ঢেউ। আমরা এই যে ঢেউ, এই জিনিসটা কিভাবে বলবো বলতো? আমি যাচ্ছি ঢেউ বলবো। এর আরেক নাম আছে, নাম হচ্ছে ওর। হ্যাঁ, এই যে নদীর মধ্যে এই নৌকাটি যাচ্ছে, এখানে কি হচ্ছে? আচ্ছা, তুমি উর্মি আর কোথায় কোথায় দেখতে পাও বলো তো? সাগরে দেখতে পাও? হ্যাঁ, আমরা সাগরেও দেখতে পাই এবং সাগরের আর চলো আমি আমাদের বই দেখি কি কি আছে। এখানে দেখো কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে একটি মরুভূমি, সেখানে দুটো ওট যাচ্ছে এবং এই যে দেখো সূর্য মাত্র উদয় হচ্ছে। এই যে আমরা বললাম উদয় হয় ভোরবেলায়, তাই না? ভোরবেলায় আর একটি নাম আছে, কি নাম সেটি কিছুক্ষণ থেকে বলে দিলে? কি নাম? উষা। হ্যাঁ, উষাকাল। এখানে দেখো দুটো ওট যাচ্ছে একটা মরুভূমির মধ্যে দিয়ে, কিছু অল্প গাছ আছে, খেজুর গাছ, আর সূর্যটি মাত্র উদয় হচ্ছে। এই সময়টা হচ্ছে উষাকাল। আমরা পরে দিতে চাই। এখানে দেখো কি সুন্দর ঢেউ, অনেক ঢেউ। আমরা ঢেউকে কি বলবো এখন? আমরা বলবো সুন্দর। তোমার সাথে বলো তো উর্মি। আবার বলো উর্মি। এই যে উর্মি, সে কি হচ্ছে? সাগরের মধ্যে খেলছে, ঘুরছে। তো দেখো দূরে একটি এবং তাই না? আমরা এই যে দুটো ছবি আছে, এই দুটো নিয়ে চলো ছোট্ট একটা মিষ্টি গল্প তৈরি করি। অনেক দূরে ঘুরে সেই দেশটির নাম আরব্য। সেখানে কি আর মরুভূমি আছে, তোমরা শুনেছো তাই না? সেখানে একটি প্রাণী থাকে, সেই প্রাণীটি হচ্ছে উট। সে কি করে জানো? সে উটের গায়ে চড়ে, উটের পিঠে চড়ে বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় যাতায়াত করে। যাতায়াতের মাধ্যমে উটের পিঠটি বেশি, কারণ মরুভূমির মধ্যে উট খুব সুন্দরভাবে চলতে পারে। তো দেখো ছবিতে কি দেখতেছে? দুটো উট। এই উটে করে সবাই কোথায় যায়? বিভিন্ন জায়গায় যায়। একদিন উষাকালে উটকে নিয়ে সবাই কোথায় বেড়াতে গেল? সবাই বেড়াতে গেল পাশে সাগর দেখতে। যাচ্ছে তো যাচ্ছে মরুভূমির পথ ধরে, অনেক পথ পাড়ি দিয়ে দূর দেখতে পাচ্ছে একটা সাগর। সেই সাগরের কাছাকাছি যাওয়ার পর সবাই দেখতে পেল
সাগরের মধ্যে অন্যগুলো খেলা করছে, উঁচু নিচু হয়ে এখন চলছে, দৌড়ছে। এটি দেখে প্রত্যেকেই খুব খুশি হলো, আনন্দ পেল। তাহলে আমরা গল্পে পাচ্ছি কি? গল্পে পাচ্ছি ওট, এরপর পাচ্ছি পোষাকাল। পোষাকালে উঠে করে সবাই ঘুরতে বেরিয়েছে। কোথায় যাচ্ছে ঘুরতে? ঘুরতে চলে যাচ্ছে সাগরের কাছে। এবং সাগরের কাছে গিয়ে দেখলো সেখানে অরুণী দৌড়ছে। আমরা এই দুটি ছবি থেকে ছোট্ট একটা গল্প পেয়ে গেলাম। তোমরা কিন্তু অবশ্যই বাসায় বসে এই সুন্দর সুন্দর গল্প নিজেরা তৈরি করতে পারবে। পারবে না? অবশ্যই পারবে। এখন দেখো এখানে আমরা কি কি পেয়েছি। এখানে আমরা পেয়েছি ও শাখায় এবং অরুণী। তাহলে তোমরা আমার সাথে বলো উট, আবার বলো উট। আচ্ছা, এরপর দেখো দেখা যাচ্ছে উষাকাল, তাই না? হ্যাঁ, উষার ছবি। যখন সূর্য মাত্র উদয় হচ্ছে, বারবার একটু বলি, বলো তো উষা। খুব সুন্দর। আবার বলো উষা। তাহলে বলো ও উষা, ও উষা। খুব সুন্দর। এবার দেখো কিসের ছবি দিচ্ছে। এটি কিসের ছবি? সমুদ্রের মধ্যে রুইমালা খেলা করছে, দৌড়ছে। একটি ছবি যেখানে এমনি দেখা যাচ্ছে, অর্থাৎ ঢেউ দেখা যাচ্ছে। তাহলে তোমরা কি বলবে? উর্মি। বলো আমার সাথে উর্মি। আবার বলো উর্মি। এখন দেখো আমরা তিনটি শব্দ পেলাম, ও, ওষা, উর্মি। উট এবং ওষা এই দুটো শব্দ কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? দেখো তো, রস্য উ দিয়ে শুরু হয়েছে। তোমরা আমার সাথে বলো রস্য উ, রস্য উ। আবার বলো রস্য উ। এবং এই যে উর্মি, এই শব্দটি কোন স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে? দীর্ঘ উ। তোমরা সাথে বলো দীর্ঘ উ। আবার বলো দীর্ঘ উ। তাহলে রস্য এবং দীর্ঘ দিয়ে আমরা কি কি শব্দ পেলাম? রস্য দিয়ে পেলাম উট, ওষা, উট, ওষা, উট এবং ওষা। আর দীর্ঘ দিয়ে পেলাম উর্মি। দীর্ঘ কি পেয়েছি? উর্মি। এখন চলো আমরা এই যে স্বরবর্ণ রস্য, এটা থেকে কিভাবে শব্দগুলো হয় আমরা সেটা তুলেছি। বলো উঠে উষা, এটি কোন ও? রস্য উ। আমরা উচ্চারণ কিভাবে করবো? উ। তাহলে বলো উঠে উট। আবার বলো উঠে, হ্যাঁ উ। সবাই একসাথে বলবে, খুব সুন্দর ভাবে বলবে, জোরে জোরে বলবে উঠে উট। এবার দেখো উষা, বলো উঠে উষা। আবার বলো উঠে উষা। এখন দেখো আমরা তৃতীয় শব্দটিতে চলে যাব, উর্মি। এই উটা হবে দীর্ঘ উ। কি হবে? দীর্ঘ উ। বলো দীর্ঘ উতে উর্মি, দীর্ঘ উতে উর্মি। রস্য উচ্চারণ শিখেছি উঠা, দীর্ঘ উতে উর্মি। আবার বলো দীর্ঘ উতে উর্মি। এখানে দেখো এই যে উট এবং উষা, এই শব্দটির প্রথমে যে বর্ণটি আছে সেটি লাল রং দিয়ে লেখা হয়েছে। এটি লাল রঙে লেখা বর্ণ, এটি কোন বর্ণ? আমার সাথে সাথে বলো রস্য উ। আবার বলো কোন বর্ণ? রস্য উ। ঠিক দেখো উষা, উষার প্রথমে যে বর্ণটি দেয়া আছে এটি কোন রঙে আছে? হ্যাঁ, লাল রঙে। তাহলে আমরা শব্দটিকে কি বলবো? সুন্দর। এবার দেখো উর্মি, এই দেখো প্রথমে কি দিয়ে আসছে বলতো স্বরবর্ণটি? দীর্ঘ উ। আবার বলবে দীর্ঘ উ। তাহলে দীর্ঘ উতে হচ্ছে উর্মি, দীর্ঘ উতে উর্মি, দীর্ঘ উতে উর্মি। খুব সুন্দর। এবার আমরা যে দুটি ছবি দেখেছিলাম, সেই ছবিটি যেটিতে লেখা আছে সেই লেখাটি আমার সাথে সাথে তোমরা বলবে। বলো উট চলে উষা কালে। যদি দেখো উট কি করছে? দুটো উট এখানে চলছে, মানে হাঁটছে। মরুভূমির উপর দিয়ে দুটো উট হাঁটছে। এবং কি কখন? সেটা উষাকাল। উষাকাল মানে যখন সূর্য উদয় হচ্ছে। তাহলে তোমরা বলো উট চলে উষা কালে, উট চলে উষা কালে। আবার বলো উট চলে উষা কালে।
এবার আমার পরের ছবিতে কি আছে একটু দেখুন। উর্মি দোলে সাগর কোলে, উর্মি দোলে সাগর কোলে। এবার তোমরা এই লাইনটি আমার সাথে সাথে বলবে। বলো, উর্মি দোলে সাগর কোলে, উর্মি দোলে সাগর কোলে। এবার একবার আমরা সবাই মিলে বলবো, উর্মি দোলে সাগর কোলে, উর্মি দোলে সাগর কোলে। খুব সুন্দর। এই দুটো একসাথে বলি তো। উট চলে উষাকালে, উর্মি দোলে সাগর কোলে। কি সুন্দর মিল আছে, তাই না? একসাথে বললে কত সুন্দর লাগে শুনতে। আমরা সবাই খুব জোরে জোরে করে একসাথে সবাই বলবো। উট চলে উষাকালে, উর্মি দোলে সাগর কোলে। আচ্ছা, তোমরা কি কেউ দেখেছো উর্মি সাগর কোলে কিভাবে বলছে? দেখেছো? আচ্ছা, আমি যদি না দেখে থাকি আমাকে দেখবো, ঠিক আছে? নদীতেও আছে, তাই না? খুব সুন্দর। তাহলে আমরা আজকে যে দুটো স্বরবর্ণ পেলাম, এই দুটো স্বরবর্ণ কি কি বলো তো? হ্রস্ব উ এবং দীর্ঘ উ। খুব সুন্দর। আবার বলো, হ্রস্ব উ দীর্ঘ উ, হ্রস্ব উ এবং দীর্ঘ উ। আচ্ছা, এই যে হ্রস্ব উ দিয়ে তুমি শব্দ পেলাম বলে, তাই না? শব্দ দুটো হচ্ছে উট এবং উষা। আর দীর্ঘ উ দিয়ে কি পেয়েছি? উর্মি। হ্রস্ব উ এবং দীর্ঘ উ দিয়ে আর নতুন কি কি শব্দ হতে পারে একটু চিন্তা করো তো। দেখে তো খুঁজে পাও কিনা? আমরা যদি খুঁজবো এই হ্রস্ব উ এবং দীর্ঘ উ দিয়ে আর নতুন কি কি শব্দ হতে পারে এই বইয়ের বাইরে। ঠিক আছে, চলো আমরা আমাদের পরের কাজে চলে যাই। দেখি হ্রস্ব উ দিয়ে কি কি শব্দ এসেছে, কি কি শব্দ পেয়েছি আমরা হ্রস্ব উ দিয়ে। হ্রস্ব উ দিয়ে একটা দেখো ছবি দেখা যাচ্ছে, একজন উকিলের ছবি পাওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ, উকিলের পোশাক পরে আছে, আমরা বুঝলাম তিনি একজন উকিল। তাহলে এই যে উকিল এই শব্দটি একটু বারবার বলো তো। উকিল কি হবে? উকিল। এই যে উ বর্ণটি, এটি কোন বর্ণ? এটি হচ্ছে হ্রস্ব উ। এই তো, খুব ভালো। এবার পরের ছবি দিতে যায়। এটি হচ্ছে একটি উদ্যানের ছবি। উদ্যান, উদ্যান। এই যে এখানেও দেখো প্রথমে কোন বর্ণ দিয়ে শুরু হয়েছে? হ্রস্ব উ। সবাই দেখতে পাচ্ছ? এবং বড় সবাই হ্রস্ব উ। আবার দেখো একটি পাখি উঠছে, উড়ন্ত পাখি, তাই না? আমরা উড়ন্ত পতাকা দেখলে স্কুলে যখন খুব বাতাস আসে কি হয়, পতাকাটা বটপট করে উঠছে, উড়ন্ত পতাকা দেখি তো। ঠিক এখন এখানে দেখা আছে উড়ন্ত পাখি আছে। তাহলে আমি এখানে একটা শব্দ পেলাম উড়ন্ত। উকিল, উদ্যান, উড়ন্ত। তোমরা চাইলে আরো অনেক সুন্দর সুন্দর শব্দ তোমরা খুঁজে পাবে এবং খুঁজে খুঁজে সেগুলোকে সবাই মনে রাখবে, বাসায় সবাইকে বলবে। আমরা এখন দীর্ঘ উ দিয়ে কি শব্দ আছে সেগুলো দেখে নিই। এখানে দেখো, এটা তো সবাই চেনো। এটা কোন সংখ্যা বলো তো? ৪৯। হ্যাঁ, ৪৯। এই ৪৯ কে আমরা যখন লিখি কথায় তখন কিভাবে লিখি? প্রথমে যে বর্ণটি আছে সেটি হচ্ছে দীর্ঘ উ। তাহলে দীর্ঘ উ থেকে কি হচ্ছে? দীর্ঘ উতে হচ্ছে ৪৯। দীর্ঘ উতে ৪৯। আবার দেখো এখানে কি আছে? ৭৯। এটি দেখো প্রথমে কোন বর্ণ দিয়ে দেওয়া আছে? দীর্ঘ উ। এই তো, সবাই বলতে পারছো, খুব ভালো। তাহলে ৪৯, ৭৯ এই দুটো আমরা কি পেলাম? দীর্ঘ উ। এবার তৃতীয় ছবি দেখি। এই ছবিটিতে দেখা যাচ্ছে একটি লোক উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ ঊর্ধ্বগামী। উপরের আরেকটি অর্থ হচ্ছে ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামী দীর্ঘ উ। আমরা তাহলে পেলাম ৪৯, ৭৯ ঊর্ধ্বগামী। এবার আমরা আমাদের বইয়ে চলে যাই। তোমরা কিন্তু বাসায় হ্রস্ব এবং দীর্ঘ দিয়ে শব্দগুলো খুঁজে বের করবে, ঠিক আছে? এবং তাহলে হ্রস্ব এবং দীর্ঘ চিনতে পেরেছো কিনা? চলো আমরা এবার পরীক্ষা করে নিই, দেখি আমরা সবাই চিনতে পেরেছি কিনা। আচ্ছা বলো তো, উট শব্দটিতে কোন স্বরবর্ণ দিয়ে শুরু হয়েছে? এটা দেখো তো, লাল কালিতে লেখা দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? হ্রস্ব উ। অর্থাৎ উট শব্দটি হ্রস্ব উ দিয়ে লেখা হয়েছে।
উর্মি, উর্মিতে কোন স্বরবর্ণ আছে? দীর্ঘ উ। আমরা দুটি বর্ণ পেলাম, একটি হচ্ছে হ্রস্ব উ এবং দীর্ঘ উ। এখানে দেখো উট চলে উষাকালে, এই যে উট এবং উষা এই দুটো শব্দের দেখো প্রথমে কি আছে? লাল বর্ণ দিয়ে কোন স্বরবর্ণটি লেখা আছে? ও। এরপর দেখো উট কোলে সাগর কোলে, এখানেও উর্মি শব্দটিতে একটি বর্ণ থেকে দীর্ঘ উ। আমরা তাহলে চিনি, তাই না? কোনটি দীর্ঘ? হ্যাঁ, খুব ভালো। আমরা আজকে তাহলে কি কি করতে সবাই একটু মনে করো তো। সর্বপ্রথমে আমরা পার্টি ছবি দেখলাম। ছবিগুলো কি ছিল? ছিল উটের ছবি, ছিল উষাকালের ছবি এবং এরপরে ছিল উর্মিমালার ছবি, অর্থাৎ ঢেউয়ের ছবি, উর্মির ছবি। আমরা এখন বইয়ের আসছি, বইয়ের 4 নম্বর পৃষ্ঠায় দেখেছি যে একটি আমরা ছোট গল্প তৈরি করেছি, দুটো ছবি থেকে একটি ছোট গল্প নিশ্চয় একটি গল্প তৈরি করেছি। এরপর আমরা কি করেছি? আমরা উট চলে উষাকালে, উর্মি দোলে সাগর কোলে, এগুলো বারবার বলার মাধ্যমে দীর্ঘ এবং হ্রস্ব এই দুটো বর্ণ ভালো করে চিনতে পেরেছি, ভালো করে বলতে পেরেছি। এরপর কি আমাদের কি কি ছবি দেওয়া আছে বইয়ে, উষা উর্মি, সেগুলো আমরা ভালো করে বারবার করে এবং নতুন ছোট শব্দকে শিখতে পেরেছি। তাই বারবার অনুশীলন করবে এবং বাসায় যারা আছে তোমরা এগুলো বলে শোনাবে। বাড়ির কাজ হচ্ছে এই উট উর্মি শব্দগুলোকে বারবার বলবে। উটে উট, উটে উষা, এটি কোন উ? হ্রস্ব উ। উট, হ্রস্ব উতে সা এবং দীর্ঘ উতে উর্মি। এটি হচ্ছে তোমাদের আজকের বাড়ির কাজ। এই শব্দগুলোকে বারবার শোনা। আমাদের নেওয়া হয়ে গেছে। ওই বন্ধু বন্ধ থাকার কারণে আপনার তখন খুলে দিতে পারে। তাদের ব্যস্ত রাখুন, তাদের মানসিক বিকাশে সাহায্য করুন, লেখাপড়ায় মনোযোগী করে তুলুন এবং নিয়মিতভাবে ক্লাসগুলো দেখান। বাসায় তারা বাড়ির কাজ ঠিক মতো করছে কিনা, অনুশীলনগুলো ঠিক মতো করছে কিনা একটু একটু দেখাশোনা করবেন। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো। ধন্যবাদ সবাইকে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে যেহেতু আমাদের স্কুলগুলো বন্ধ আছে, আমি আশা করছি স্কুল বন্ধের এই সময়টাতে তোমরা বাড়িতে নিরাপদে এবং সুস্থ আছো। My dear students, today I'm going to take your English class of class 2. So my dear students, please bring your English for today book, grade 2, and open page number 2. Students, I hope the page of your textbook looks like this. Is it? Alright, now my dear students, we will start from activity A. Here, look at the picture. এসো আমরা ছবিটি ভালোভাবে দেখি। What can you see in this picture? এখানে তোমাদের মতো দুটো ছেলে মেয়েকে দেখা যাচ্ছে, তাই না? তারা কি করছে? They are talking each other, right? Yes. So let's see what are they talking about. Okay. So my dear students, please follow activity A. Look, listen and say. Here
পরিচিত হচ্ছে। শুরুতে হচ্ছে শুভা, রাইট। শুরুতে শুভা রাফির সাথে পরিচিত হতে হ্যালো বলে তাকে গ্রিটিংস জানিয়েছে। সে বলেছে হ্যালো। এই শব্দটি বলবার পর শুভা তার নিজের নামটি বলতে বলেছে আম শুভা। এরপর সে ছেলেটির নাম জানতে প্রশ্ন করেছে হোয়াটস ইয়োর নেম। সেক্ষেত্রে ছেলেটি কি বলেছে? ছেলেটিও শুভাকে হাই বলে গ্রিটিংস জানিয়েছে। সে বলেছে হাই শুভা, আম রাফি। অর্থাৎ সে শুভাকে হাই বলে গ্রিটিংস জানিয়ে তার নিজের নামটি বলেছে। চলো আমরা তাদের কনভারসেশনটা আরো একবার শুনি। শুরুতে শুভা বলছে হ্যালো, আম শুভা। What's your name? Hi, Shubha. Rafi. Again. Hello, Shubha. What's your name? Rafi বলছে Hi, Shubha. Rafi. Okay? Now, dear students, you will repeat after me. Ready? Okay. Hello, Shubha. What's your name? Rafi says, Hi, Shubha. Rafi. Okay? Now, dear students, in this time, you will join with me. I will read this conversation first and you will repeat after me. তোমরা দেখা যাচ্ছে সেটি কিন্তু রাফির দিকে নির্দেশ করছে। এবার রাফি পুরো উত্তর দিচ্ছে। সে বলছে আম ফাইন, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ। দেন আবার একটা বদল দেখা যাচ্ছে, এটা কিন্তু শুভার দিকে নির্দেশ করে আছে। এবার শুভা বলছে ফাইন, থ্যাঙ্কস, বাই। এরপর রাফি বলছে বাই। অর্থাৎ তারা দুজন দুজনকে গ্রিটিংসের পর কে কেমন আছে তাও ইংরেজিতে জেনে নিচ্ছে। শুরুতে শুভা বলছে হাউ আর ইউ রাফি। কেমন আছে রাফি? উত্তরে রাফি কি বলছে? উত্তরে রাফি জানাচ্ছে আই ফাইন, থ্যাঙ্কস, আমি ভালো আছি, ধন্যবাদ। শুধু নিজেরটা বললে তো হবে না, পাশের মানুষটিকে জিজ্ঞেস করতে হবে সে কেমন আছে। সেজন্য রাফি পাল্টা প্রশ্ন করছে অ্যান্ড ইউ, এবং তুমি। সেক্ষেত্রে শুভা কি বলছে? শুভা বলছে ফাইন, থ্যাঙ্কস, বাই। উত্তরে রাফিও কিন্তু তাকে বাই বলে বিদায় দিচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ লিসেন টু দ্য কনভারসেশন এগেইন। শুভা, how are you Rafi? Rafi, I'm fine, thanks. And you? Shubha, fine, thanks, bye. Rafi, bye. তাহলে আমরা দেখতে পাচ্ছি শুভা এবং রাফি পরস্পরের কুশল বিনিময় কিভাবে করে নিল, তাই না? তো স্টুডেন্টস, আমরা একেবারে পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। যেহেতু আমরা ক্লাস 2 এর নতুন বছরে নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি, সেক্ষেত্রে আমাদের নিশ্চয়ই অনেক নতুন নতুন সহপাঠী আমাদের সাথে পরিচিত হতে আসবে। সেক্ষেত্রে তুমি তাদের সাথে কিভাবে পরিচিত হতে পারো, এখন নিশ্চয়ই তুমি সেটা জানো। ঠিক বলেছ, আমরা নতুন কোনো সহপাঠীর সাথে পরিচিত হতে শুরুতে হ্যালো অথবা হাই বলে আমার নিজের নামটি বলবো, তাই না? আমরা বলবো হ্যালো অথবা হাই বলে আমি আমার নিজের নামটি বলবো। নিজের নামটি বলা হয়ে গেলে তুমি যার সাথে পরিচিত হতে চাইছো তার নামটিও তোমার জেনে নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে তুমি ইংরেজিতে কি প্রশ্ন করবে? ভেরি গুড, তুমি বলবে হোয়াটস ইয়োর নেম। আমরা বলবো
হোয়াটস ইয়োর নেম, সেক্ষেত্রে তোমার সহপাঠী বন্ধুটি তার নিজের নামটি বলতে হাই অথবা হ্যালো বলে বলে তার নিজের নামটি বলবে। নাম জানা হয়ে গেলে সে কেমন আছে সেটিও তো আমাদের জেনে নেওয়া প্রয়োজন। সেক্ষেত্রে আমরা ইংরেজিতে কি বলবো? ভেরি গুড, আমরা সেক্ষেত্রে বলবো হাউ আর ইউ। উত্তরে সে বলবে আম ফাইন। অথবা প্রশ্নটি যদি তোমাকে করা হয় তুমি কেমন আছো, সেক্ষেত্রে তুমি বলবে আম ফাইন। ওকে, তাহলে হাউ আর ইউ এর উত্তরে আমরা বলি আম ফাইন। থ্যাংকস। তো স্টুডেন্টস, আমরা একেবারে আমাদের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আমাদের তো হোমওয়ার্কটি নিয়ে ফেলতে হবে। সো ইউর টুডেজ হোমওয়ার্ক, practice activity A and B at home. তোমরা তোমাদের পেজ নাম্বার 2 তে যে অ্যাক্টিভিটি A এবং B আছে, আজকে আমরা যে কনভারসেশনটা নিয়ে আলোচনা করলাম সেই কনভারসেশনটা তোমরা বাড়িতে বসে বারবার প্র্যাকটিস করবে। ডিয়ার স্টুডেন্টস, ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়াতে তোমরা কিন্তু অবশ্যই বেরোনোর আগে মুখে মাস্ক ব্যবহার করবে আর স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। আর নিয়ম মেনে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেবে। আজকে আমরা আমাদের পাঠটি শেষ করছি। গুড বাই। তাই তো? আচ্ছা, প্রকৃতিতে আমরা এমন অসংখ্য ঘটনা দেখি, তাই না? এক জীবকে অন্য জীব খাচ্ছে, তাই তো? আমরা এই ছবিতেও দেখেছি ঘাস ফড়িংকে খাবে ব্যাং। তবে ব্যাংটিকে কে খাবে বলতো? হ্যাঁ, ঠিক বলেছ, সাপ। আমরা এমন প্রায়শই শুনে থাকি যে ব্যাংকে সাপ ধরেছে, তাই না? হ্যাঁ, সাপ ব্যাংকে খেয়ে ফেলে, এমন তো আমরা শুনেছি, তাই তো? হ্যাঁ বন্ধুরা, এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকে ধরে খাবে সাপ, তাই তো? আচ্ছা, আমি তো বলেছি প্রকৃতিতে খাদ্যের জন্য অন্য জীবের উপর একটা জীব নির্ভরশীল হয়। তবে এবার বলো তো, সাপকে কে খাবে? কি মনে হচ্ছে? ঈগল। হ্যাঁ, ঠিক বলেছো, সাপকে ধরে খাবে ঈগল। আচ্ছা বন্ধুরা, এই ছবিটির মাধ্যমেই আমরা কিন্তু দেখতে পেলাম প্রকৃতিতে শুধু যে খাবারের জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভর করি তা কিন্তু না, অন্য জীবের উপরও নির্ভর করি। আর এই খাদ্যের মধ্য দিয়ে যেহেতু আমাদের শক্তি সঞ্চারিত হয়, তাহলে শক্তি প্রবাহ নির্ভর করছে এক খাদ্য থেকে অন্য খাদ্য, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, চলো এবার এখানে একটু ছক রয়েছে। চলো বন্ধুরা, আমরা জেনে নেই কে কাকে খাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক আমরা এখানে পেয়েছি। ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খায় ব্যাং, আর ব্যাংকে খাচ্ছে সাপ, সাপকে খায় ঈগল। এভাবেই খাদ্য এবং খাদকের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছে। আজ যে খাদক তার পরদিনই খাদ্যে পরিণত হচ্ছে, তাই না বন্ধুরা? একটি জীব সে হয়তো উদ্ভিদ খাচ্ছে অথবা একটি প্রাণীকে খাচ্ছে, কিন্তু পরবর্তীতে সে নিজেই খাদ্যে পরিণত হয়ে যাচ্ছে, অন্য কোনো খাদক তাকে আবার খেয়ে ফেলছে, তাই তো? বন্ধুরা, আমরা এখন ছবির মাধ্যমেও দেখতে পাচ্ছি। এতক্ষণ যে কথাগুলো বলেছিলাম, দেখো ছবির মাধ্যমে চলে এসেছে। সূর্যের আলো থেকে ঘাস শক্তি পাচ্ছে, ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং। এভাবে সূর্য থেকে প্রাপ্ত শক্তি ঘাস থেকে ঘাস ফড়িংয়ে সঞ্চারিত হচ্ছে। এই ঘাস ফড়িংকে যখন খাবার হিসেবে ব্যাঙ খেয়ে ফেলছে, তখন সে শক্তি প্রবাহ শক্তি চলে যাচ্ছে ব্যাঙের কাছে, তাই না বন্ধুরা? হ্যাঁ, এটা খাবারের মাধ্যমে শক্তি পাচ্ছে। বন্ধুরা, এই ছবিতে আমরা দেখছি ব্যাঙকে খাচ্ছে সাপ, তখন সাপ হয়ে গেল খাদক আর ব্যাঙ হয়ে গেল খাদ্য। ছবির এই পর্যায়ে সাপ আবার খাদ্যে পরিণত হচ্ছে। এখানে ঈগল হয়ে গেছে খাদক। ঈগল যখন সাপকে খেয়ে ফেলবে, সাপ
ব্যাঙকে খেয়ে যে শক্তি পেয়েছিল সেটি আবার সাপকে খেয়ে ঈগল পেয়ে যাচ্ছে। এভাবে শক্তি প্রবাহিত হচ্ছে, একটি জীবকে খেয়ে ফেলার কারণে অন্য জীবে তখন সেই শক্তির প্রবাহ চলমান রয়েছে। এভাবে আমরা দেখতে পাচ্ছি সূর্য থেকে ঘাস যে শক্তি অর্জন করেছিল সেটা ঘাস করেই ব্যাঙ, সাপ, ঈগল এভাবে ধাপে ধাপে তার শক্তি সঞ্চারিত হয়েছে, শক্তির প্রবাহ হয়েছে। প্রকৃতিতে বা বাস্তু সংস্থানে প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয় উদ্ভিদ থেকে। উদ্ভিদের মাধ্যমে, সবুজ উদ্ভিদের মাধ্যমে খাদ্য শৃঙ্খল শুরু হয় এবং সেটা খাদ্য জীব এবং খাদ্য খাদকের সম্পর্কের মাধ্যমে এই খাদ্য শৃঙ্খলের শেষ হয়। প্রকৃতিতে শুধুমাত্র যে এমন একটি খাদ্য শৃঙ্খল রয়েছে তা কিন্তু নয়, অসংখ্য খাদ্য শৃঙ্খল রয়েছে যে খাদ্য শৃঙ্খলগুলো নিয়ে খাদ্য জাল তৈরি হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিতেও আমরা একটি খাদ্য জাল দেখতে পাচ্ছি। আমি তোমাদের বলেছিলাম খাদ্য শৃঙ্খলের প্রতিটাই শুরু হয়ে থাকে সবুজ উদ্ভিদ থেকে। তাহলে বন্ধুরা চলো এই ছবিতে আমরা কি দেখতে পাই? আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এই খাদ্য জালের একেবারে নিচের দিকে রয়েছে কতগুলো সবুজ উদ্ভিদ, আর এই সবুজ উদ্ভিদগুলোকে কেন্দ্র করেই আমাদের খাদ্য শৃঙ্খলের তৈরি হয়েছে। আর অসংখ্য খাদ্য শৃঙ্খল নিয়ে প্রকৃতিতে যে জালের সৃষ্টি হয় সেটি হলো খাদ্য জাল। আচ্ছা, এই খাদ্য জালে আমরা কি দেখতে পাচ্ছি? সবুজ উদ্ভিদ, তাকে কে খেয়েছে? ঘাস করে। আমরা আগের ছবিতেও ঘাস করেই দেখেছি। চলো পাশাপাশি আমরা আরো কি দেখতে পাই? যেমন এখানে ঘাস খেয়েছে খরগোশ, খরগোশকে কে খাচ্ছে? বাঘ, তাই না? এটি একটি খাদ্য শৃঙ্খল। আমরা এদিকে আবারও দেখতে পাই, যেমন ধরো এখানে সবুজ ঘাস অথবা গাছের পাতা এগুলো খাচ্ছে হরিণ, হরিণকে খাচ্ছে বাঘ। আমরা এ পাশে আবার দেখতে পাই ঘাস খাচ্ছে ইঁদুর, হ্যাঁ, আর ইঁদুরকে খাচ্ছে ঈগল। তোমরা আরো দেখতে পাও যেমন কাঠবিড়ালি গাছের ফল খাচ্ছে, কাঠবিড়ালিকে খাচ্ছে ঈগল। বন্ধুরা, এভাবে এই ছবির মাধ্যমে আমরা অসংখ্য খাদ্য শৃঙ্খল দেখতে পাচ্ছি, আর এই খাদ্য শৃঙ্খলগুলো নিয়েই হচ্ছে খাদ্য জাল। বন্ধুরা, আমরা ছবির এই অংশে দেখছি পতঙ্গভোজী পাখি, আর পাখি খাচ্ছে ঘাস করে, ঘাস করেই খাচ্ছে ঘাস। আর ওইদিকে এই পাখিটিকে খাচ্ছে ঈগল অথবা অন্য কোনো বড় প্রাণী। এভাবে প্রকৃতিতে অসংখ্য জাল বিস্তৃত রয়েছে, শৃঙ্খল বিস্তৃত রয়েছে, আর অসংখ্য শৃঙ্খল নিয়েই একটি জাল তৈরি হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাশেই নিশ্চয়ই বিজ্ঞান বইটি রয়েছে, তবে এবার বিজ্ঞান বইটি খুলে ফেলো। পৃষ্ঠা 7-এ আমরা আজকের পাঠের সার সংক্ষেপ অংশটি দেখতে পাচ্ছি। খাদ্য শৃঙ্খলের যারা প্রকৃতিতে প্রাণী হিসেবে রয়েছে আমরা অন্তর্ভুক্ত। ঈগল খেয়ে থাকে, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটি আমরা টেবিলে পড়ব। প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে উদ্ভিদের নির্ভরশীল। বন্ধুরা, বলেই জানি এর জন্য খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভর করি, কখনো প্রত্যক্ষ ভাবে কখনো পরোক্ষ ভাবে। সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। উদ্ভিদ নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, সেটা আমরা জানি। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। আমরা কি দেখতে পাই? পোকামাকড় সবসময় গাছের পাতা, ছোট ঘাস খেয়ে বেঁচে থাকে, আর মাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। সাপ ব্যাঙ খায়। আচ্ছা, সাপ যখন ব্যাঙ খায়, আচ্ছা বলতো ব্যাঙের শক্তি তখন যাবে সাপের দেহে সঞ্চারিত হবে। আবার একইভাবে কি করবে? ঈগল সাপ খায়, তখন সেই শক্তিটি কোথায় যাবে? ঈগলে চলে যাবে। এভাবে শক্তি প্রবাহিত হতে থাকে। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে
প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। এই যে আমাদের প্রকৃতিতে আমরা যেভাবে বসবাস করছি একসঙ্গে, উদ্ভিদ প্রাণী, বিভিন্ন জাতের উদ্ভিদ, বিভিন্ন জাতের প্রাণী, বিভিন্ন ধরনের, এই যে আমরা একসঙ্গে বসবাস করছি, আমরা যখন উদ্ভিদ থেকে প্রাণীতে তার শক্তির যে ধারাবাহিক প্রক্রিয়া, এই যে শক্তির ধারাবাহিক প্রক্রিয়া আমরা এর আগে বর্ণনা করছি, সেটি হলো খাদ্য শৃঙ্খল। সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলে শুরু হয়। আমি তোমাদের ছবিতে দেখিয়েছিলাম, মনে আছে? ঘাস থেকে ঘাস করে নিয়ে শক্তি দিয়েছিল, তাই না বন্ধুরা? হ্যাঁ, চলো বন্ধুরা, কতগুলো খাদ্য শৃঙ্খল নিয়ে কি তৈরি হয় সেটিও আমরা এখন আলোচনা করি। খাদ্যজাত, যে কোনো বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। বাস্তুসংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত, তাই না বন্ধুরা? সকল উদ্ভিদ এবং প্রাণী সে নিজে খাচ্ছে, অথবা সেই প্রাণীকে, সেই উদ্ভিদকে অন্য কোনো প্রাণী খাচ্ছে, তাই তো? তাহলে কি দাঁড়ালো? সকল উদ্ভিদ এবং সকল প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। যেমন ঈগল, সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। আবার সাপ, খরগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খায়। আমরা ছবিতে দেখেছিলাম ঈগল সাপ খায়, কিন্তু আমরা এখানে কি পাচ্ছি? প্রকৃতিতে কি পাচ্ছি? ঈগল শুধু সাপই খায় না, সে কিন্তু ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য ছোট ছোট আরো প্রাণীকে খেয়ে ফেলে। একইভাবে সাপ, খরগোশ খায়, ইঁদুর খায়, ব্যাঙ খায়। আমরা দেখেছি হাঁসের ছানা, মুরগির ছানা, এগুলোকেও তো ধরে নিয়ে যায়, তাই না বন্ধুরা? আমরা তো দেখেছি। হ্যাঁ বন্ধুরা, তাহলে সাপ শুধুমাত্র ছবির মতো ব্যাঙ খায় না, আরো অন্যান্য প্রাণীকেও খায়। এভাবে কিন্তু আরো একটি খাদ্য শৃঙ্খলের তৈরি হয়, এবং এভাবে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি হয়। এভাবেই প্রকৃতিতে অসংখ্য খাদ্য শৃঙ্খল নিয়ে খাদ্যজালের তৈরি হয়। আর প্রকৃতিতে এই যে খাদ্য শৃঙ্খল, আমরা এই ছবিটির মাধ্যমে দেখেছি যে একটি প্রাণী শুধুমাত্র একটি প্রাণীকেই খায়, তা কিন্তু নয়। খাদ্য শৃঙ্খল তৈরি করেছে একাধিক প্রাণীকে খেয়ে, তাই না বন্ধুরা? তবে চলো আমরা একটু মনে করে দেখি, খাদ্য শৃঙ্খল কোথা থেকে শুরু হয়? অবশ্যই কোনো না কোনো উদ্ভিদ থেকে। আর উদ্ভিদ কোথায় শক্তি পায়? সূর্যের আলো থেকে। সূর্য হলো শক্তির উৎস। সূর্যের আলো থেকে উদ্ভিদ শক্তি পায়, আর সেই শক্তি প্রাণীর দেহে সঞ্চারিত হয়। প্রকৃতিতে শুধুমাত্র কি একটি খাদ্য শৃঙ্খল? না, অসংখ্য খাদ্য শৃঙ্খল রয়েছে। কারণ আমরা শুধুমাত্র একটা খাবার খেয়ে বেঁচে থাকি তা কিন্তু নয়, কোনো প্রাণী তা করে না, সে একাধিক খাদ্য গ্রহণ করে। এভাবে সে একাধিক শৃঙ্খলে জড়িয়ে পড়ে। আর এভাবেই আমাদের প্রকৃতিতে বাস্তুসংস্থানে খাদ্য জালের তৈরি হয়েছে, তাই না বন্ধুরা? তবে এবার চলো বাড়ির কাজটি বুঝে নিই। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজে আজ তোমাদের জন্য রয়েছে 3টি প্রশ্ন। 1, শক্তির জন্য প্রাণী কিভাবে অন্য জীবের উপর নির্ভরশীল? খাদ্য শৃঙ্খল আলোচনায় আমরা কিন্তু দেখেছি কিভাবে শক্তির জন্য প্রাণী অন্য জীবের উপর নির্ভর করেছে, তাই না বন্ধুরা? যেমন ঈগল সাপ খেয়েছে ব্যাঙকে। আর প্রকৃতিতে শুধু এমন একটি শৃঙ্খল নয়, অসংখ্য শৃঙ্খল রয়েছে। 2, আমরা কোথা থেকে শক্তি পাই? খাদ্যের মাধ্যমে শক্তি পাই। আবার উদ্ভিদ পায় সূর্য থেকে। 3, উদ্ভিদ কোথা থেকে শক্তি পায়? হ্যাঁ, এই তো বন্ধুরা, আমরা তো জেনেই গেছি উদ্ভিদ কোথা থেকে শক্তি পায়? সূর্যের আলো থেকে, তাই না বন্ধুরা? আমি জানি আজকের ক্লাসটি তোমরা খুব মনোযোগ দিয়ে করেছে এবং তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পারবে। শিক্ষার্থী বন্ধুরা, পুরোটা সময় জুড়েই তোমরা এখন বাসায় আছো। এই সময়ে তোমরা প্রতিদিনকার পড়া প্রতিদিন শেষ করবে। যে বাড়ির কাজগুলো আমরা দিয়ে থাকি সেটা মনোযোগ দিয়ে শেষ করবে, খাতায় তুলে রাখবে, লিখে রাখবে। বন্ধুরা, তোমার স্কুল যখন খুলবে তখন সেই বাড়ির কাজের খাতাটি বিজ্ঞান শিক্ষককে দেখো। আর এই সময় বাড়ির কাজে অবশ্যই তোমাদের অভিভাবকের সহযোগিতা নেবে। সম্মানিত অভিভাবক বৃন্দ, পুরো সময়টা জুড়ে শিশুরা এখন আপনাদের কাছেই আছে। এই সময় তার প্রতিদিন তার পাঠ প্রস্তুতি, বাড়ির কাজ তৈরি, এই কাজগুলোতে আপনারা পাশে বসে সহযোগিতা করবেন। শিক্ষার্থী বন্ধুরা,
আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লেগেছে। পরবর্তী পাঠে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।